আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত হওয়ার জন্য নতুন করে 34টা কাগজ লাগে। সেক্ষেত্রে আমি আজকে দেখাবো যে 34টা কাগজ আহ, একদম 1 থেকে শুরু করে 34 পর্যন্ত। আশা করি আজকে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং টোটাল 1 থেকে 34 পর্যন্ত কাগজের বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনার এই ভিডিওটা দেখার পর নেক্সট আর আপনার কোনো কিছু জন্য কারো কাছে হেল্প নিতে না হয়। তাহলে চলুন আমরা প্রথমে 1 নম্বর পয়েন্টটা দেখে আসি। ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠান প্রধানের আবেদন। এটা আপনার হেড স্যার দিবে, অবশ্যই এটা কিন্তু হেড স্যার দিবে, এবং কলেজের ক্ষেত্রে এটা যে অধ্যক্ষ আছে সে দিবে। এটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনার কলেজের এবং স্কুলের ক্ষেত্রে এটা কিন্তু আপনার কোনো অংশ নয়, এটা প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করবে। এবং অবশ্যই এটা দেখতে হবে যে এখানে প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর আছে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল করে নিতে হবে। এবং ডান দিকে প্রতিষ্ঠানের সভাপতির সিল এবং স্বাক্ষর দিতে হবে। এবং এই সভাপতির স্বাক্ষর এবং সিলটা অনেক সময় দরকার হয় না, অনেক সময় প্রধান শিক্ষকেরটা থাকলেই হয়। এটা ম্যান্ডেটরি না, আগে ছিল এটা ম্যান্ডেটরি সভাপতিরটা, তবে এখন না হলেও চলে। তবে আপনারা যদি এটা সভাপতিরটা ম্যানেজ করতে পারেন তাহলে একদম 100% আপনাদের মনের যে কনফিউশন সেটা দূর হবে। 2 নাম্বার, ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশন ফর্ম। এই ফর্মটা আপনারা সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। এবং এই ফর্মটা অনেক বড়, এবং এই ফর্মটা আপনারা করতে পারবেন, হাতে লিখবেন ফর্মটা কম্পিউটার থেকে বের করার পর, তারপর হাতে লিখে তারপর ছবি তুলে অথবা স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে আপনারা কিন্তু পাঠাতে পারবেন। এবং টোটাল এখানে 3 পাতা, প্রথম 3 পাতা দিলেই চলে, বাকি পৃষ্ঠাগুলোতে বিভিন্ন তথ্যের নমুনা দেওয়া থাকে, যেগুলো না দিলেও হয়। ফর্মের নির্ধারিত জায়গায় প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির সিলসহ স্বাক্ষর দিতে হবে। এখানে কিন্তু আপনার সভাপতির স্বাক্ষর থাকতেই হবে। এই ফর্মে যদি আপনার সভাপতির স্বাক্ষর না থাকে তাহলে কিন্তু আপনারটা রিজেক্ট হবে। এবং এই ফর্মটির সবার উপরে অবশ্যই আপনার একটা ছবি লাগাতে হবে, এবং এই ছবি যদি না লাগান তাহলে কিন্তু আপনার ফাইলটা অবশ্যই রিজেক্ট হয়ে যাবে। তারপর আমাদের এখানে চলে যেতে হবে আর আরেকটা কথা বলে নিই যে 2 নম্বরে যে পয়েন্টটা বললাম, 2 নম্বরে এই ফর্মটা কিন্তু অনেকের কাছে ওয়ার্ড ফাইলে করা থাকে। তাদের কাছ থেকে কিন্তু আপনার ওয়ার্ড ফাইল নিয়ে তারপরে কম্পিউটারে এটা এডিট করতে পারবেন। এটা কম্পিউটারে করলে হবে বা হাতে লিখলে হবে, কোনো প্রবলেম নাই। 3 নাম্বার এসএসসি একাডেমিক সার্টিফিকেট, এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট। এটা মানে এসএসসি সার্টিফিকেট বা দাখিলা আপনারা দিবেন। তারপর আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এমপিও আবেদনে যে কোনো প্রকার সার্টিফিকেট ফটোকপি বা অস্পষ্ট দিলে আবেদন গ্রহণ করা হবে না। এখানে মেইন কপিটা দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেইন কপি ছবি তুলে দিতে হবে। যদি আপনারা ফটোকপি দেন তাহলে কিন্তু হবে না। তারপর একাডেমিক সার্টিফিকেট, এইচএসসি ইকুইভ্যালেন্ট অরিজিনাল। এখানে সেমভাবে আপনারা এটাও স্ক্যান করে দিবেন মেইন কপিটি। তারপর আপনারা বিএ অথবা ইকুইভ্যালেন্ট মানে বিএসসি টাইপের সার্টিফিকেট আপনারা এখানে দিবেন। তারপর এমএ অথবা এমএসসি টাইপের সার্টিফিকেট দিবেন। তারপর আপনারা একাডেমিক সার্টিফিকেট, আদার্স সার্টিফিকেট বলতে উল্লেখিত একাডেমিক সার্টিফিকেট ছাড়া যদি অন্য কোনো ট্রেনিং বা ট্রেডের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানে দিতে পারেন। তারপর আমরা চলে যাব 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্ট বিএড সার্টিফিকেট। বিএড সার্টিফিকেট যদি আপনাদের থাকে তাহলে বিএড সার্টিফিকেট আপনারা দিবেন। এবং বিএড সার্টিফিকেট যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা প্রযোজ্য নয়, এটা একটা ওয়ার্ড ফাইলে লিখে তারপর এটা সাবমিট করবেন। তারপর আমরা যাব এনটিআরসিএ সার্টিফিকেট। এটা কিন্তু আপনাদের এনটিআরসিএ থেকে দিবে, এটা কিন্তু আপনার মূল কপি স্ক্যান করে দিতে হবে। তারপর আপনাদের মার্কশিট অফ ব্যাচেলর ডিগ্রি এক্সাম। এটা মার্কশিট আপনাদের ব্যাচেলর ডিগ্রি মানে বিএসসিতে কিন্তু আপনারা পেয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। দেন তারপর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, সেটা আপনার নিয়োগপত্র বোঝায়। নিয়োগপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে, ফটোকপি কিন্তু দিলে হবে না। জয়নিং লেটার মানে যোগদানপত্র, এটা কিন্তু আপনাদের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে। তারপর 13 নম্বর ব্যাংক স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। এটা আপনার যে ব্যাংকে আপনি হিসাব খুলেছেন মানে অ্যাকাউন্ট খুলেছেন, সে ব্যাংকে
আপনার হচ্ছে একটা প্রত্যয়নপত্র নিতে হবে ব্যাংক থেকে, এবং ওই প্রত্যয়নপত্র যদি আপনারা ইংলিশেও নিতে পারেন, বাংলাও নিতে পারেন। তারপর হচ্ছে আপনারা ওখানে প্রত্যয়নপত্রের যে কাগজটা সেটা নিচে ব্যাংক স্লিপ যেটা মানে রসিদ যেটা, সেটা হচ্ছে রেখে একই পৃষ্ঠায় রেখে তারপর হচ্ছে ছবি তুলবেন, এবং ছবি তুলে তারপর হচ্ছে আপনারা স্ক্যান করে দিবেন একই পৃষ্ঠায়। তার নিচে মানে ব্যাংক স্লিপ যেটা মানে সার্টিফিকেট যেটা আপনারা প্রত্যয়নপত্র বা যেটা আপনারা ব্যাংক স্টেটমেন্ট বলেন, ওইটা হচ্ছে ওটার নিচে আপনারা রিসিপ্টটা রেখে তারপর হচ্ছে ছবি তুলে ওইটা স্ক্যান করে দিবেন। তারপর হচ্ছে আমাদের 14 নম্বর, নাম্বার অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তালিকা দিতে হবে, এবং এটা কিন্তু সব বিষয়ের দরকার নেই। এবং এখানে বলছে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের তালিকা, অর্থাৎ কোন শ্রেণীতে এবং কোন বিভাগে গ্রুপে কতজন ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত আছে তার একটি তালিকা প্রতিষ্ঠানের প্যাডে লিখে দিতে হবে। এই ক্ষেত্রে হাতের লেখার চেয়ে কম্পিউটারে কম্পোজ করে দেওয়াই ভালো। তালিকার নিচের অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সিল সহ স্বাক্ষর থাকতে হবে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কোন বিভাগ বা গ্রুপে কতজন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। এবং এখানে টোটাল এটা কিন্তু সব বিষয়ের জন্য দরকার নেই, এটা হচ্ছে আপনার কয়েকটা বিষয়ের জন্য দরকার। হিন্দু ধর্মের জন্য দিতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি, এই সমস্ত সাবজেক্টের জন্য দিতে হবে। আমি যেগুলো বলছি খেয়াল করবেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের ফাইল রিজেক্ট হবে। আমি যে ভিডিও আজকে টোটাল একটা সলিউশন দিচ্ছি, এবং এরপরে কিন্তু আপনাদের অন্য কারো কাছে হেল্পের জন্য যেতে হবে না। এবং এটা কিন্তু আপনারা যদি প্যাডে না লিখে দিতে চান, সেটাও কিন্তু অপশন আছে। আরেকটা বিকল্প অপশন আমি দিচ্ছি 14 নম্বরের জন্য। সেটা হচ্ছে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু অনলাইনে আপনারা চলে যাবেন হচ্ছে ইআরপি একটা ওয়েবসাইট আছে, যেখান থেকে হচ্ছে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা হয়। সেখান থেকে আপনারা অনলাইন কপি বের করে দিতে পারবেন, গার্হস্থ্য বা ধর্মের কতজন, এটা একদম অনলাইন কপি দিলে তখন আর আপনার প্যাডে দেওয়ার দরকার হবে না। তারপর হচ্ছে আমাদের বলছে লাইব্রেরি পার্টিকুলার্স। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের লাইব্রেরি সংক্রান্ত তথ্য থাকবে, এবং এটা হচ্ছে প্রধান শিক্ষক আপনাকে প্রোভাইড করবে, এটা আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। তারপর হচ্ছে লাইব্রেরি পার্টিকুলার্স হচ্ছে সেমভাবে, ল্যাবরেটরি পার্টিকুলার্স, এটা হচ্ছে আপনার কি কি ল্যাবে জিনিসপত্র আছে এগুলো। তারপর হচ্ছে 17 নম্বর হচ্ছে টিচার স্টাফ স্টেটমেন্ট। এটা হচ্ছে টোটাল আমাদের শিক্ষক কর্মচারী কতজন বিদ্যালয়ে, এটা হচ্ছে আমাদের করতে হবে আর কি, দেখতে হবে। প্লাস দেখার পরে তারপর হচ্ছে আমাদের এটা মানে সুন্দরভাবে আমাদের পদবি সহ লিখতে হবে। এটা কিন্তু কাজটা করা অনেক কঠিন মোটামুটি টিচার স্টাফেরটা, এটা কিন্তু তাদের আবার সাইনও নিতে হবে সবার। তারপর হচ্ছে রিজাইনেশন অথবা ডেথ সার্টিফিকেট অথবা ক্লিয়ারেন্স। যদি কেউ পদত্যাগ করে থাকে সেম পদে অথবা কারো মৃত্যু হয়, তাহলে কিন্তু এই ডেথ সার্টিফিকেট অথবা রিজাইনেশন লেটারটা আমাদের দরকার হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপর হচ্ছে 19 নম্বর, আর এখানে একটা প্রশ্ন অনেকের থাকে, সেই প্রশ্নটার উত্তরটা এখানে দেওয়া আছে। এখানে বলছে যে আপনি যে পদে এমপিও ভুক্তির জন্য আবেদন করছেন সে পদে যদি পূর্বে কোনো শিক্ষক বা কর্মচারী কর্মরত থেকে থাকেন, তবে তিনি চাকরিটি নেই কেন, তিনি কি পদত্যাগ করেছেন নাকি মৃত্যুবরণ করেছেন নাকি অন্য চাকরিতে গিয়েছেন, এটা হচ্ছে প্রদান করতে হবে। আপনার পূর্বের শিক্ষক বা যদি পদত্যাগ করে থাকেন ওনার পদত্যাগপত্রটি স্ক্যান করে দিতে হবে। এবং আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে, আপনার পূর্বের শিক্ষক যদি পদত্যাগ করে থাকেন তবে ওনার পদত্যাগপত্রটি স্ক্যান করে দিতে হবে। আর যদি পূর্বের শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ করে থাকেন ওনার মৃত্যু সনদ স্ক্যান করে দিতে হবে। এবং পূর্বের শিক্ষক কর্মচারী চাকরির মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে, 60 বছর পূর্তিতে অব্যাহতি গ্রহণ করে থাকে, তাহলে চাকরি ছেড়ে দিয়ে প্রতিষ্ঠান প্রধানকে একটা ক্লিয়ারেন্স দিতে হবে। সে পূর্বের শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বা চাকরি ছেড়ে যাওয়ায় তিনি এখন কর্মরত নেই, এটা কিন্তু লিখে একটা তারপর দিতে হবে। তারপর হচ্ছে আর এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে অনেকের, যে
আর যদি পদটি শীর্ষ পদ হয়, অর্থাৎ আগে এই প্রতিষ্ঠানে বিষয়টি ছিল না, তবে প্রতিষ্ঠানে বিষয়টি নতুন খোলা হয়েছে, সেই বিষয়ে একটা নিয়োগ প্রদান করা হয়েছে, তবে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানকে বিষয়টি উল্লেখপূর্বক একটা ক্লিয়ারেন্স দিতে হবে। 19 নাম্বার, নন ড্রায়াল ব্যাংক সার্টিফিকেট। আপনি যে পদে নিয়োগ পেয়েছেন সেই পদে পূর্বে যে শিক্ষক কর্মরত ছিল তার ব্যাংক সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র। এই নন ড্রায়ালটা হচ্ছে যে আপনার পদে যদি অন্য কেউ আগে থেকে থাকে, সে যদি রিজাইন দিয়ে থাকে, তাহলে তার অবশ্যই নন ড্রায়াল সার্টিফিকেটটা লাগবে। তারপর হচ্ছে 20 নাম্বার, লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট। এখানে হচ্ছে অবশ্যই সর্বশেষ স্বীকৃতি অনুমোদনের কপি দিতে হবে। প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি এটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে বললেই আপনাদের প্রোভাইড করবে। তারপর হচ্ছে আমাদের 21 নাম্বার, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল অফ প্রেজেন্ট এসএমসি, জিবি অথবা এমএমসি। এটা হচ্ছে আমাদের 21 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রতিষ্ঠানের সর্বশেষ অনুমোদিত কমিটি অনুমোদনের কপি, এটা প্রধান শিক্ষক অবশ্যই আপনাদের দিবে। এবং মনে রাখবেন, প্রতিষ্ঠানে যদি কমিটির অনুমোদন না থাকে তবে এমপিও পাওয়ার সম্ভাবনা খুব কম। এখানে অবশ্যই কমিটির অনুমোদন থাকতে হবে। তারপর হচ্ছে 22 নম্বর, লোকেশন সার্টিফিকেট। লোকেশন সার্টিফিকেট হচ্ছে এটাও ইউনিয়ন থেকে দিবে, বা এখানে চেয়ারম্যান দিতে পারে অথবা কাউন্সিলর দিতে পারে, কমিশনার দিতে পারে, একজনের কাছ থেকে নিলেই হলো। তারপর হচ্ছে রেজুলেশন অফ এসএমসি, সেমভাবে এখানে রেজুলেশন লাগবে। আমরা জানি রেজুলেশন লাগে হচ্ছে 4টি, এখানে 4টি রেজুলেশন সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করা দরকার। 1 নম্বর হচ্ছে শূন্যপদ ঘোষণা। এটা হচ্ছে প্রতিষ্ঠানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একটা রেজুলেশনে লেখা থাকবে। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে নিয়োগ রেজুলেশন। এটা হচ্ছে নিয়োগ রেজুলেশনটা হচ্ছে প্রতিষ্ঠানে কোন শিক্ষক বা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া যখন সমস্ত কাজ সম্পন্ন হয়, কর্মচারীকে বা শিক্ষককে নিয়োগের সিদ্ধান্ত হয়, তখন তার নিয়োগ ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদন করতে হয়। এটা হচ্ছে নিয়োগ রেজুলেশন। তারপর হচ্ছে যোগদান রেজুলেশন সংক্রান্ত রেজুলেশন, নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত কাজ শেষে যখন সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারী নিজ পথে যোগদান করে তখন আবার ম্যানেজিং কমিটি কর্তৃক তার যোগদান অনুমোদন করতে হয়, এটাকেই বলা হয় যোগদান অনুমোদন রেজুলেশন। তার মানে এখানে কিন্তু 3টা রেজুলেশন মেইন, আরেকটা হচ্ছে এনটিআরসি এর রিকমেন্ডেশন লাগে, এটা টোটাল 4টা রেজুলেশন, ওটা না থাকলেও হয়, 3টে হচ্ছে মেজর। তারপর হচ্ছে আমাদের 24 নম্বর অরিজিনাল নিউজ পেপারে কিন্তু একটা দিয়েছিল, সার্কুলার দিয়েছিল গণবিজ্ঞপ্তির, এটা হচ্ছে অবশ্যই লাগবে, স্ক্যান করে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের 25 নম্বর ফার্স্ট এমপিও কপি, এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান দিবে আপনাদেরকে। তারপর হচ্ছে লাস্ট এমপিও কপি, এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান আপনাদেরকে দিবে। তারপর হচ্ছে লাস্ট এমপিও কপি মানে হচ্ছে আপনার বিগত মাসটা আর কি। 27 নাম্বার ই রিকুইজিশন পেপার অ্যাপ্লিকেশন কপি রেজাল্ট ইয়েস নো স্ট্যাটাস। এই অপশনে ই রিকুইজিশন পেপার অ্যাপ্লিকেশন কপি রেজাল্ট ইত্যাদি পিডিএফ করে দিতে হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার যদি চাহিদাপত্র দেন, যে বিদ্যালয় হচ্ছে চাহিদা দিয়েছিল যখন হচ্ছে এখানে রিকুইজিশন চাওয়া হয়েছিল, ওই কাগজটা দিলেও হবে, অথবা আপনার যে চূড়ান্ত সুপারিশ পেয়েছেন, এটা যে চূড়ান্ত সুপারিশের আগে যে আপনি একটা প্রাথমিক সুপারিশ পেয়েছিলেন ওই কাগজটা দিলেও হবে। তারপর হচ্ছে আপনাদের লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট, এটা হচ্ছে একই কাগজ, এর আগেও দিয়েছেন, মানে এটা হচ্ছে কপি, সো এটা 2 জায়গায় একই রকম হবে। তারপর হচ্ছে 30 নাম্বার হচ্ছে সাবজেক্ট অ্যাপ্রুভাল বা সেকশন ওপেনিং লেটার। যারা শাখা পদে নিয়োগ পেতে যাচ্ছেন তাদের অবশ্যই এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এটা দিতেই হবে। এবং এটা হচ্ছে অবশ্যই মন্ত্রণালয় থেকে, বোর্ড থেকে যে কপি সেটা হচ্ছে দিতে হবে। তারপর হচ্ছে 31 নম্বর ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন, প্রতি ক্লাসে কতজন ছাত্রছাত্রী আসছে এটার তালিকা। তারপর হচ্ছে 32 নাম্বার, আসলে এটা 33 নাম্বারে হবে। 32 এবং 34 নাম্বার কাগজটা এখানে দরকার হবে না আপনাদের, যারা নতুন এমপিওর জন্য আবেদন করবেন। সো এটাই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
একদম একটা ভিডিওতে আমি সব টোটাল কমপ্লিট দেওয়ার চেষ্টা করেছি, সবগুলো স্টেপ। এবং এইখানে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।